হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি। আজকের বিষয়ের মধ্যে প্রথমেই হচ্ছে যে গাজায় নতুন সম্ভাবনা, নতুন সূর্যপ্রভাত, নতুন সূর্যোদয় সেখানে, এবং এখানে হাজার হাজার মানুষ বেরিয়ে আসছেন তাদের কারাবন্দি থেকে মুক্ত পাওয়া যারা ছুটে এসেছেন সেখানে, তাদেরকে দেখার জন্য তাদের আত্মীয় স্বজনরা ভিড় করেছেন। অন্যদিকে পণবন্দি মুক্তি দিয়েছে হামাস এবং মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছে, সেখানে ট্রাম্প সেখানে ছিলেন এবং ট্রাম্প বলেছেন যে গাজার যুদ্ধ শেষ, যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছেন তারা। এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে যে হামাস নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন ট্রাম্পের জামাতা এবং যুক্তরাষ্ট্রের দূত। এই দুজন তারা সরাসরি হামাসের সাথে বৈঠক করেছেন। যদিও হামাসকে বলা হচ্ছে সন্ত্রাসী সংগঠন, কিন্তু তারা কিভাবে বৈঠকটি করলেন এটা নিয়ে প্রশ্ন উঠেছে আজকে। যাই হোক, অন্য যে বিষয়গুলো আলোচনা করবো তার মধ্যে আছে জনমত জরিপে এগিয়ে আছেন জোহরান মামদানি, কিন্তু শেষ মুহূর্তে তাকে ধরাশায়ী করতে মরিয়া হয়ে মাঠে নেমেছে প্রতিদ্বন্দ্বীরা। এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। আজকে অন্য যে বিষয়গুলো বাংলাদেশ প্রসঙ্গ আছে, বাংলাদেশ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে। কাদের জন্য এই কারাগার ঘোষণা করা হয়েছে, কেন করা হয়েছে এবং এর সাথে সাংবিধানিক কোনো জটিলতা আছে কিনা এই বিষয়টি জানার চেষ্টা করব। আর আরেকটি বিষয় যেটা আজকে একটু আগে আমরা দেখলাম, ঢাকার মানবজমিন পত্রিকার একটি রিপোর্ট যে যুক্তরাষ্ট্রে আসছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। এখানে যে বিষয়টি আমাদের মধ্যে আলোচনা হওয়ার যোগ্য উচিত বলে আমরা মনে করি সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে জামাতের যে সম্পর্ক, এই সম্পর্ক দীর্ঘ প্রায় 15 বছর আমরা কখনো দেখিনি। হঠাৎ করে বেশ উষ্ণ মনে হচ্ছে। এই উষ্ণতার কারণ কি, এই বিষয়টি আজকে বোঝার চেষ্টা করব আমরা। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন এবং আরেকটি বিষয় আছে, তা হচ্ছে বিরক্ত সিলেটবাসী সমাবেশ হবে নিউ ইয়র্কে এবং এখানে কি হবে এই বিষয়টি জানার চেষ্টা করবো। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, ডক্টর নির্জর সাকিব, সাইদ তারেক, ইব্রাহিম চৌধুরী খোকন এবং সাথে আছেন নাজমুল হাসান। শুরু করবো দিনের আপডেট জানাবেন নাজমুল হাসান। এর আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকে সোমবার অক্টোবর মাসের 13 তারিখ, যুক্তরাষ্ট্রে আজকে ছুটির দিন, কলম্বাস ডে, স্কুলও বন্ধ ছিল, তবে বৃষ্টি শোনাতো ছুটির দিন নিউ ইয়র্কে। প্রেসিডেন্ট ট্রাম্প গাজা এবং গাজার যে শান্তি চুক্তির স্বাক্ষর করতে অনুষ্ঠানে গিয়েছিলেন ইজিপ্টের শার্ম এল শেখে। তার আগে তিনি গিয়েছিলেন ইসরায়েলে তেল আবিবে এবং সেখানে তিনি পার্লামেন্টে ভাষণ দিয়েছেন, যেটি নেসেট নামে পরিচিত। এবং সেই পার্লামেন্টের ভাষণে তাকে ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা অভিনন্দন জানিয়েছে, বারবার তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানিয়েছে। তবে একটি বিষয় তিনি বেশ স্পষ্ট করে বলেছেন, যে সেটি আজকে বেশ বিভিন্ন মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে শান্তি চুক্তির পাশাপাশি। সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট ইসরায়েলের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তাকে অনুরোধ করেছেন তিনি যেন বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘুষ দুর্নীতি মামলায় ক্ষমা করে দেন। বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কিছু অন্যায়ভাবে কিছু উপঢৌকন গ্রহণের অভিযোগে তার বিচার হয়েছে, তিনি দোষীও সাব্যস্ত হয়েছেন। যুদ্ধের কারণে এই যদিও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াটি শুরু করা যায়নি হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আজকে সরাসরি তদবির করেছেন বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য যে তাকে ক্ষমা করে দিতেই পারেন ইসরায়েলের প্রেসিডেন্ট। অবশ্যই ইসরায়েলের প্রেসিডেন্ট এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে বলেছেন যে এই সমস্ত গিফটের কি এমন আসা যায়, কেউ যদি গিফট পেয়েও থাকে, কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত ইসরায়েলের প্রেসিডেন্ট তাকে ক্ষমা করবেন কিনা সেই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার পর প্রেসিডেন্ট গেছেন ইজিপ্টে। শার্ম এল শেখ বলে একটি স্থান রয়েছে ইজিপ্ট, অত্যন্ত বহুল আলোচিত এবং বহু ঘটনার সাক্ষী যে শার্ম এল শেখ, যেখানে চুক্তি স্বাক্ষর হয়েছিল সেই অনেক আগে। আপনাদের হয়তো মনে থাকতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেগিন এবং আনোয়ার আল সাদাতের মধ্যে
প্রেসিডেন্ট কার্টার বোধহয় খুব সম্ভবত সেই চুক্তি সমাপন করেছিলেন, সেখানেও তারা গিয়েছিলেন। যাক, সেই শার্ম এল শেখে আজকে একটি শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যদিও সেই শান্তি সম্মেলন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিকে নিয়ে, কিন্তু এই দুই দলের কেউই সেখানে উপস্থিত ছিল না। হামাসেরও কোনো প্রতিনিধি ছিল না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে শেষ মুহূর্তে পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প চাপাচাপি করেছেন তিনি যেন আসেন সেই অনুষ্ঠানে, কিন্তু তার অফিস থেকে বলা হয়েছে যে ইহুদি সম্প্রদায়ের ছুটির কারণে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছুটির দিন, আর সেই জন্য তিনি সেই অনুষ্ঠানে যাননি প্রেসিডেন্ট ট্রাম্পের বারবার অনুরোধ সত্ত্বেও। কিন্তু তা সত্ত্বেও সেখানে চুক্তি স্বাক্ষর হয়েছে, এবং সেই চুক্তিতে স্বাক্ষরও করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই চুক্তিতে স্বাক্ষর করেছে ইজিপ্টের, মিশরের প্রেসিডেন্ট সিসি, এবং সেই চুক্তিতে আরো স্বাক্ষর করেছেন আহ কাতারের আমির, এবং যদিও এরা, তবে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী স্টামার, এবং সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এরা সেখানে উপস্থিত ছিলেন, এবং আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে জানেন যে গাজায় যে শান্তি প্রতিষ্ঠার প্রাথমিক পদক্ষেপ সেই হিসাবে, যেখানে যে শান্তি বাহিনী প্রতিষ্ঠা করা হচ্ছে, সেই গাজা প্রশাসন আপাতত দেখার দায়িত্বভার পড়বে ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের উপরে। তবে ইসরায়েলের এই শান্তি চুক্তি, ইসরায়েল এবং হামাসের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন করার পর প্রেসিডেন্ট ট্রাম্প তার আগ্রহের দিক যে দিকটাকে নির্দেশ করেছেন, এখন নির্দেশনা দিচ্ছেন যেদিকে, সেটি হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি। যদিও তার উপরে ইউরোপিয়ান মিত্র দেশগুলো চাপ সৃষ্টি করেছে, যেভাবে তিনি হামাসের উপরে চাপ সৃষ্টি করে বাধ্য করেছিলেন ইসরায়েলের সাথে একটি সমঝোতায় আসতে, ঠিক সেই ধরনের একটি পদক্ষেপ তিনি গ্রহণ করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে। কিন্তু বিষয়টি হচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং হামাস কিন্তু একই অবস্থায় নেই। হামাস অনেকটা আক্রমণে ইসরায়েলের শক্তিশালী সামরিক বাহিনী আক্রমণে একেবারেই নিঃশেষ হওয়ার পথে দাঁড়িয়েছিল, কিন্তু ইউক্রেনের আক্রমণ তেমন কোনো প্রতিক্রিয়াই সৃষ্টি করতে পারেনি রাশিয়ার তাদের অন্য কোনো কিছু চিন্তা করার ব্যাপারে। যদিও রাশিয়ার প্রেসিডেন্টের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকও করেছেন এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে, কিন্তু বৈঠকের পর তেমন কোনো অগ্রগতি হয়নি, এবং সেই জন্যই তার উপরে চাপ, প্রেসিডেন্ট ট্রাম্পের উপর চাপ সৃষ্টি হয়েছে। এবং তিনি এও বলেছেন এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের, তিনি আপ্রাণ চেষ্টা করবেন, তবে তিনি মনে করেন যে রাশিয়ার উপরে হয়তো বা আরো শক্তি প্রয়োগ করতে হবে। তিনি গতকাল বলেছিলেন ইউক্রেনের টম হক মিসাইল পাঠাবেন যদি রাশিয়া শেষ পর্যন্ত কোনো প্রকার যুদ্ধবিরতিতে সম্মত না হয়। কিন্তু সেই বিষয়টি আজকে পুনর্ব্যক্ত করেনি যদিও, তবে তিনি বলেছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আগামী শুক্রবার হোয়াইট হাউসে আসছেন, এবং সেই বৈঠকের পর যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের যৌথভাবে কৌশল নির্ধারণ করা হবে, যেমনটি প্রেসিডেন্ট ট্রাম্প নির্ধারণ করেছিলেন হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে বৈঠকের পর। এখন যদিও এর আগে একাধিকবার প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে পরামর্শ দিয়েছিলেন যে জমি রাশিয়া দখল করেছে ইসরায়েলে, সেগুলো রাশিয়াকে ছেড়ে দিয়েই শান্তির প্রস্তাবের দিকে অগ্রসর হতে, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সেটি মেনে নিতে পারেননি, এবং তিনি বলেছেন যে রাশিয়া যদি একবার সেই দাবি মেনে নেয় রাশিয়ার, তবে ভবিষ্যতেও রাশিয়া আরো আগ্রাসী মনোভাব দেখাবে, এবং রাশিয়ার আগ্রাসী মনোভাব ঠেকানোর কোনো উপায় ইউক্রেনেরও থাকবে না, ইউরোপীয় মিত্রদেরও থাকবে না। এই বিষয়গুলো নিয়েই আলোচনা হবে আগামী শুক্রবার, যখন জেলেনস্কি হোয়াইট হাউসে আসবেন সেই বিষয় হিসেবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো আশাবাদী, এবং তিনি এখনো মনে করেন যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি সম্ভব। তবে তিনি বিভিন্ন উপায়ে চেষ্টা করছেন যে এই যুদ্ধবিরতি যত ত্বরান্বিত করা যায়, কিন্তু আদৌ পুতিন কি শর্তে রাজি হবেন সেই বিষয়ে এখনো কোনো বক্তব্য আসেনি পুতিনের কাছ থেকে। তবে পুতিন বলেছেন যে যে সমস্ত শর্তগুলি দিয়েছেন এর বেশিরভাগই ইউক্রেনের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, এটি জেলেনস্কি একাধিকবার আগে জানিয়েছেন। একটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে সেটি হচ্ছে সিনেটর সুমার ডেমোক্রেট দলের সিনেটর, যুক্তরাষ্ট্রের সিনেটে যিনি সংখ্যালঘিষ্ঠ ডেমোক্রেটদের নেতা, এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন
যুক্তরাষ্ট্রকে ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের, এবং তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে কৃতিত্ব দিয়েছেন যে এই ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি অর্জনে প্রেসিডেন্ট ট্রাম্পের একক ভূমিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে তারা মন্তব্য করেছেন, এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি কিংবা স্থায়ী শান্তি ফিরে আসার যে পথ সৃষ্টি হয়েছে সেটি মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পেরই কীর্তি। প্রেসিডেন্ট ট্রাম্পই এই কাজটিকে অনেকবার সহজ করেছেন, যদিও তিনি হামাসের উপর তীব্র চাপ সৃষ্টি করেছেন। এবং একটু আগে তারা আপনাদের জানালেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সাক্ষাৎ করেছেন হামাসের প্রতিনিধিদের সাথে, তবে এই সাক্ষাৎকারটির ব্যবস্থা করে দিয়েছিলেন কাতারের আমির। এবং এর মাধ্যমে, যদিও জ্যারেড কুশনারের যুক্তরাষ্ট্রে কোনো সরকারি পদবিতে তিনি নেই, তিনি একজন সাধারণ নাগরিক, যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা, কিন্তু তিনি একজন সাধারণ নাগরিক, অতএব তার কোনো দায়বদ্ধতা নাই সরকারের কোনো দায়িত্ব পালনের ব্যাপারে, এখানে ব্যত্যয় ঘটেনি। কিন্তু তা সত্ত্বেও তিনি হামাসের সাথে বৈঠক করে হামাসকে নিশ্চয়তা দিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প তার 20 দফায় যে সমস্ত শর্ত যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রতিটি প্রতিশ্রুতি পালন করা হবে যদি হামাস তার প্রতিশ্রুতি পালন করে। এবং হামাস সেই শর্তে রাজি হয়েছে, এবং হামাস 20 জন জিম্মি যারা এখনো জীবিত ছিলেন তাদের আজ সকালে মুক্তি দিয়েছেন, এবং এর সাথে সাথে 4 জন যাই ছিল সবই তারা দিয়ে দিয়েছেন। এর বিনিময়ে 17,000 প্যালেস্টিনিকে 1700 প্যালেস্টাইনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল, তাদের জেলে তারা আটক ছিলেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রে গুলিবর্ষণের ঘটনা, গোলাগুলির ঘটনা ঘটেছে চলতি বছরে 340টি, এবং এই পর্যন্ত সেপ্টেম্বর মাস পর্যন্ত এই হিসাবটি দেখা হয়েছে। এবং তাতে দেখা যাচ্ছে যে এই প্রতিটি, এবং এর সাথে যুক্ত হয়েছে গত এই উইকেন্ডে 2টি স্টেটে, সাউথ ক্যারোলাইনা এবং মিসিসিপি, এই 2টি স্টেটে গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে 12 জন নিহত হয়েছেন। এবং এই 12 জন নিহত হওয়ার পাশাপাশি তাতে দেখাচ্ছে যে তাতে 340টি এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, এবং সেখানে এবং প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে গত অন্যান্য বছর তুলনায় যুক্তরাষ্ট্রে এই গুলিবর্ষণে নিহতদের বিষয়টি প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে হিসাবটি। এবং যুক্তরাষ্ট্রে এই বন্দুক সন্ত্রাসটি একটি ব্যাপক আলোচনার বিষয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলে, যদিও রিপাবলিকান নেতৃত্বাধীন কংগ্রেসের উভয় অংশই বন্দুক নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনো বিল পাশ করার ব্যাপারে বরাবরই অনীহা দেখিয়ে আসছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আজকে একটি পরাজয় বলা যায়। একটি ফেডারেল কোর্টে, ভার্জিনিয়ার একটি ফেডারেল কোর্টে একজন ফেডারেল বিচারক আজকে রায় দিয়েছেন যে এফবিআই সাবেক প্রধান ডিরেক্টর জেমস কমির বিরুদ্ধে ডিপার্টমেন্ট অফ জাস্টিস যে মামলাটি দায়ের করেছে সেই মামলায় সকল প্রমাণপত্র, কাগজ এবং দলিল দস্তাবেজ জমা দেওয়ার জন্য কিছুটা অতিরিক্ত সময় চেয়েছিলেন ট্রাম্প প্রশাসন। ফেডারেল বিচারক ভার্জিনিয়ার একটি ফেডারেল আদালতের তিনি সেই সুযোগটি দেননি ট্রাম্প প্রশাসনকে। তিনি বলেছেন আজ 13ই অক্টোবর বিকেল 5টার মধ্যেই সকল এভিডেন্স, প্রমাণ এবং সকল দলিল কিংবা সকল তথ্য প্রমাণ সবই জমা দিতে হবে জেমস কমের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করেছেন জাস্টিস ডিপার্টমেন্ট। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্প প্রশাসন সেই আদেশটি মেনে নিয়েছেন কিনা সেটি অবশ্য জানা যায়নি, নাকি তারা আপিল করতেছেন সেই বিষয়টি এখনো জানা যায়নি। আরেকটি বিষয় বলা হচ্ছে যে জেমস কমি 2013 থেকে 2017 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে এফবিআই প্রধানের দায়িত্ব পালন করেছেন, এবং তাকে কংগ্রেসে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ট্রাম্প প্রশাসন তার বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা দায়ের করেছেন গত সেপ্টেম্বরের 25 তারিখ ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ ভার্জিনিয়ার একটি আদালত। এবং যেই মামলা দায়েরের ব্যাপারে অ্যাটর্নি জেনারেল, যিনি যুক্তরাষ্ট্রের 1 নম্বর প্রসিকিউটর, তিনি নিজেই জানতেন না, এমনকি তার সহকারীও জানতেন না, এমন মন্তব্য তিনি করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যিনি নিযুক্ত হয়েছেন ভার্জিনিয়ার প্রসিকিউটর হিসেবে, তিনি এদের না জানিয়ে সেই মামলাটি দায়ের করে ফেলেছিলেন। আরেকটা বিষয় যেটি বলার চেষ্টা করছি, না সেটি লেটিশিয়া জেমসের ব্যাপারে, জেমস কমির ব্যাপারে অবশ্য জানতেন অ্যাটর্নি জেনারেল। ইমিগ্রেশনের ব্যাপারে আজকে খবর এসেছে যে যুক্তরাষ্ট্রে H-1B ভিসা প্রদানের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থান যাদের ছিল ভারতের মালিকানাধীন টাটা কনসালটেন্সি গ্রুপ, যারা গত বছর প্রায় 5,500 ব্যক্তিকে 5,505 জন ব্যক্তিকে H-1B ভিসায় যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ করে দিয়েছিল। তারাই আজকে জানিয়েছে যে তারা এখন থেকে
আর কোনো H1B ভিসা স্পন্সর করবে না। এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম H1B ভিসা যারা চাকরির সুযোগ করে দিত অ্যামাজনের পরপরই। অ্যামাজন হচ্ছে এক নম্বর, এবং এই টাটা কনসালটেন্সি গ্রুপ, যেটি ভারতের মালিকানাধীন টাটা গ্রুপের প্রতিষ্ঠান, তারা ছিল দ্বিতীয় স্থানে। তারা এখন থেকে জানিয়েছে এখন থেকে আর তারা সামনের দিনগুলোতে কাউকেই আর H1B ভিসাতে যুক্তরাষ্ট্রের চাকরির সুযোগ করে দিবেন না। প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে $1 লক্ষ পর্যন্ত ফি আরোপ করার নির্দেশ দেওয়ার পর টাটা কনসালটেন্সি গ্রুপ এই সিদ্ধান্ত জানিয়েছে, এবং এতে ভারত থেকে আসা H1B ভিসা যারা আসতেন এতদিন যুক্তরাষ্ট্রে চাকরি করার জন্য, তাদের সংখ্যা ব্যাপক মাত্রায় হ্রাস পাবে এমন আশঙ্কা করা হচ্ছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি সেটি হচ্ছে যে অ্যামাজন, আপনারা জানেন যে প্রতি বছরই ছুটির মৌসুম আসলে অ্যামাজন বিপুল পরিমাণ জনগোষ্ঠী চাকরির সুযোগ করে দিয়ে থাকে শুধু এই মাস কয়েকের জন্য। হলিডে সিজন যেটাকে বলা হয়, যেটা সাধারণত থ্যাংকস গিভিং এর 2 সপ্তাহ আগে থেকে শুরু হয় এবং জানুয়ারির মাঝামাঝি গিয়ে শেষ হয়। এই 3 মাসের জন্য টোকন এবং গিফট কেনার যে আগ্রহ যুক্তরাষ্ট্রের মানুষের, সেটি বৃদ্ধি পাবে, এবং সেই জন্যই সেই সেই ব্যবসায়িক চাপটাকে সামাল দেওয়ার জন্য তারা অতিরিক্ত 2.5 লক্ষ লোককে চাকরির সুযোগ দিবে। তবে কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপের ফলে হয়তোবা এবার অনেক পণ্যের দাম গতবারের চাইতে বেশ বৃদ্ধি পাবে, কয়েক শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে ভারত এবং চীন থেকে আমদানি করা পণ্যের উপরে প্রেসিডেন্ট ট্রাম্পের যে শুল্ক আরোপ করা হয়েছে, চীনের উপর 100% শুল্ক ইতিমধ্যে আরোপ করা হয়েছে, এবং এর ফলে অনেক পণ্যের দাম গতবারের তুলনায় বৃদ্ধি পাবে। এতে আমাজন যে আশা প্রকাশ করেছে অতিরিক্ত খদ্দেরের ব্যাপারে, সেটি সম্ভব অর্জন করা সম্ভব নাও হতে পারে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে, বিশেষ করে দুই প্রতিদ্বন্দ্বী জোহরান মামদানি, যিনি ডেমোক্রেটিক প্রাইমারিতে বিজয়ী হয়ে এখনো পর্যন্ত সর্বশেষ জরিপ অনুযায়ী 46% ভোটে জরিপের হিসাবে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর, যিনি ডেমোক্রেটিক প্রাইমারিতে পরাজিত হয়েছিলেন জোহরান মামদানির কাছে, তার জনসমর্থন জরিপ অনুযায়ী 33%, 13%-এর পার্থক্য। এবং কার্টিস স্লিওয়া, যিনি রিপাবলিকান প্রার্থী, তার এখনো 15% সমর্থন রয়েছে। তবে এই দুজনের ব্যবধান, বিশেষ করে অ্যান্ড্রু কুমো এবং জোহরান মামদানি, ব্যবধান কিছুটা কমতে পারে এমন আশা প্রকাশ করেছেন অ্যান্ড্রু কুমোর নির্বাচনী ক্যাম্প থেকে। তবে আজকের যে খবরটি বেশ কিছু মিডিয়ায় চলে এসেছে এবং আলোচনার সূত্রপাত করেছে, গতকাল রাতে থেকে প্রথম খবরটি অবশ্য নিউ ইয়র্ক পোস্টকে দিয়েছিলেন নিউ ইয়র্ক সিটির বর্তমান বিদায়ী মেয়র এরিক অ্যাডামস। তিনি নির্বাচন ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ডের একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছিলেন যে জোহরান মামদানি, যিনি ডেমোক্রেট দলের প্রার্থী আগামী নির্বাচনের মেয়রের নির্বাচন, যেটি 4 নভেম্বর অনুষ্ঠিত হবে, তিনি যে অর্থ সঞ্চয় করেছেন ফান্ড রেজিং হিসাবে, তহবিল সংগ্রহের অংশ হিসাবে, সেখানে প্রায় $13,000 অনুদান এসেছে বিদেশ থেকে। তার মধ্যে দুবাই থেকে জোহরান মামদানির মা পাঠিয়েছেন $500, আরো অনেকেই পাঠিয়েছেন $13,000 মোট। ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ড বলেছে যে যুক্তরাষ্ট্রের কোন নির্বাচনে বিদেশ থেকে অর্থ আসার ব্যাপারটি বেআইনি, এবং এই বিষয়ে তারা ইনভেস্টিগেট করে তদন্তর পরে তারা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে কি ব্যবস্থা নেওয়া হবে সেটি অবশ্যই এখনো তারা বলেনি। তবে এর আগে মেয়র এরিক অ্যাডামসের নির্বাচনী তহবিলে ম্যাচিং ফান্ডের 6টি আবেদন ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ড নাকচ করে দিয়েছিল। আজকে শেষ করছি, যদি কেউ লটো জিতে আকস্মিকভাবে কয়েক মিলিয়ন নয় বিলিয়ন ডলারের মালিক হয়ে যায়, যেমন নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রে হয়েছিলেন ক্যালিফোর্নিয়াতে একজন 2022 সালে প্রায় $2 বিলিয়ন লটো জিতেছিলেন তিনি। 33 বছর বয়স্ক এডউইন কাস্ট্রো তার নাম। তিনি কিভাবে অর্থ খরচ করবেন? আজকে জানা গেল যে তিনি, আপনাদের অনেকের হয়তো মনে আছে যে ক্যালিফোর্নিয়াতে যে অগ্নিকাণ্ডের কারণে শত শত মাইল, হাজার হাজার মাইল পুড়ে গিয়েছিল, অনেক মূল্যবান বাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, সেই জমির অনেকগুলোই এখন কিনে নিচ্ছেন সেই এডউইন ক্যাস্ট্রো। ইতিমধ্যে $10 মিলিয়ন তিনি বিনিয়োগ করেছেন, যেহেতু তিনি এখন রিয়েল এস্টেট ব্যবসার সাথে সম্পৃক্ত, এবং তিনি বলেছেন যে তিনি নতুন ভাবে বাড়ি নির্মাণ করতে চান, সেখানে বাড়ির ব্যবসা সম্পৃক্ত হয়েছেন, এবং সেই বাড়িতে যারা আগে এই এলাকায় ছিল তাদের প্রাধান্য দেওয়া হবে। তবে এলাকার সাবেক বাসীদের অনেকেই ইতিমধ্যে প্রায় 15,000 স্বাক্ষর সংগ্রহ করেছে
যাতে তাদের পুড়ে যাওয়া জমি অন্যদের কাছে বিক্রি না করে কাউন্টি কর্তৃপক্ষ। এই জন্য মোটামুটি একটি সেখানে সামনাসামনি অবস্থানের সৃষ্টি হয়েছে এডউইন কাস্ট্রো রিয়েল এস্টেট কোম্পানি এবং সেখানকার এলাকাবাসীর মধ্যে। তবে এডউইন কাস্ট্রো বলেছেন তিনি লাভজনক ব্যবসা হিসাবে রিয়েল এস্টেটকে বেছে নিয়েছেন এবং সেই জন্যই এই জমিগুলো ক্রয় করছেন যেগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমাদের সাথে আছেন ডক্টর নির্জর সাকিব, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আছেন প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন ইব্রাহিম চৌধুরী খোকন এবং আমাদের স্টুডিওতে আছেন সৈয়দ তারেক। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কার যেন একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমরা শুনতে পাচ্ছি। ওকে, আমার তো ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড নাই। আপনি কথা বললেই খবর হচ্ছে। ওকে, দেয়ার ইজ এ সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ড। ওকে, আমার মনে হয় ঠিক আছে। সো আমরা প্রথমে শুরু করি একটু প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনার থেকে শুরু করি। আমি নির্জর থেকে আপনার কাছে আসতেছি। প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আজকে প্রথমে শুরু করি আন্তর্জাতিক একটি বিষয়। প্রায় 1-2 বছর অলমোস্ট আপনি জানেন যে গাজা যুদ্ধ, এবং এই যুদ্ধে প্রায় 70-75 হাজার মানুষ মারা গেছেন, প্রায় 2 লক্ষ মানুষ আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, এবং অনেক শিশু এবং নারী মারা গেছেন। এবং আজকে বলা যায় যে গাজায় একটি নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হয়েছে, যুদ্ধবিরতি স্বাক্ষর করা হয়েছে। আপনার হোয়াট ইজ ইয়োর কমেন্ট অন ইট? আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনার সাউন্ড মিউট করা আছে বোধহয়। এখন শোনা যায়? এখন শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি। সরি, আমি বললাম যে একটা ভালো খবর, কিন্তু গাজার আর ইসরায়েলের আর ট্রাম্পের যে মনোভাব, এটা কতটুকু ধরে থাকবে, কতটুকু, এটা আমরা যারা বয়স হয়েছে আমরা একটু সন্দেহান। তবে ইটস এ গুড থিং, কারণ অ্যাটলিস্ট মারা বন্ধ হয়েছে, মানুষ যাচ্ছে, এটা একটা যে আশাবাদ, এটা কোনো সন্দেহ নাই। তো আমরা কশাসলি অপটিমিস্টিক। আমরা দেখবো আসলে কতটুকু গাজার মানুষরা, প্যালেস্টাইনিয়ানরা স্বাধীনতা পায় বা তাদের, এটা আমরা দেখবো। তো আমি ডেফিনেটলি আমরা ট্রাম্পকে অভিনন্দন জানাই, কারণ ট্রাম্প যেটা করেছেন এটা কিন্তু যেভাবে করুক, যে কারণে করুক, এটা আর কেউ করতে পারতো না, পারেও নাই। এর জন্য হয়তো অনেক ইসরায়েলের অনেক গাজার মানুষকে মেরেছে, অনেক শিশু হত্যা হয়েছে। এগুলো সবারই এই স্যাক্রিফাইসগুলোর জন্য ঘুরে ফিরে এই সাকসেসটাকে ধরে রাখবে বলে আমার বিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনার মেয়ে সেখানে গিয়েছিল, আপনার সেই যে ফিজিশিয়ান, এবং সে নিজেও সেখানে ছিল, তার প্রতিক্রিয়া নিশ্চয়ই আপনার সাথে কথা হচ্ছে তো এই বিষয়ে। আমি একটু বলি ব্যাপারে। ও তো গাজাতে 4 বার গেল। তো গাজাতে যাওয়ার পরে সে দেখলো যখন এই যে অবস্থা, তখন সে পলিটিক্যালি ইনভলভ হয়ে গেল। যেমন একটা গ্রুপ হয়েছে, তারা এই যে ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া যে দিল, ওটাতে তাদের একটা গ্রুপ। তো সেই গ্রুপের তার প্রধান দায়িত্ব হচ্ছে যে, যেহেতু সে সাইটে ছিল, তো তার বক্তব্য ওখানে দেয় যে ওদের ফরেন সেক্রেটারি বা ফরেন মন্ত্রীদের কাছে ডিফারেন্ট দেশে, যে আমি কি দেখেছে। তো শি ইজ পার্ট অফ দ্যাট গ্রুপ। তো এই জন্য সে খুব খুশি ছিল যখন এবার ইউনাইটেড নেশনে এই 3টা দেশ যখন তারা অনুমোদন দেয়, তখন সে ওখান থেকে কল করে বললো যে আমি অ্যাটলিস্ট একটা সাকসেস হলো। তো এখনো সে ওই করে যাচ্ছে, কারণ আগে তো সে গিয়েছে, মরতে গিয়েছে, অনেক অনেক রিস্ক নিয়েছে, কিন্তু দেখলো যে আসলে তো খালি ওইভাবে গিয়ে হবে না। তো এটা তার জন্য একটা ভালো খবর। কিন্তু তার যে বন্ধু, যে তাহের, যে ছেলেটা সিএনএনে, সে আর তাকে যে একটা উঠেছিল, ওই তাহেরকে কিন্তু ওই যে তার হোয়াইট হাউসে যে গেল, হোয়াইট হাউসে তাহের চলে আসলো, নাহরিন ওখানে ছিল বাইডেন এবং সাথে, কমলের সাথে। ওই তাহের ছেলেটাকে গিয়েছিল আমেরিকান, ওকে অ্যারেস্ট করেছে, ওকে ছাড়ে নেই এখনো। তো অনেক জিনিস হচ্ছে ভিতরে ভিতরে, যেটা
ঠিক ক্লিয়ার না। মানে তারা কিন্তু কিছু কিছু সিরিয়াস প্যালেস্টাইনিয়ান যারা অ্যাক্টিভিস্ট তাদেরকে ওরা প্যারালাইজ করবে আর কি, এটা কোনো সন্দেহ নাই। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু পরে আলোচনা করি, একটু ডক্টর নির্জর সাকিব আপনার কাছে যাচ্ছি। ডক্টর নির্জর সাকিব, যিনি শিক্ষক, পলিটিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি অফ কেনটাকি, ওনার কাছে যাই। উনি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে উনি ভালো বিশ্লেষক। ডক্টর নির্জর সাকিব, আপনার কাছে জানতে চাই যে আজকে যা দেখলেন আপনি, যে দীর্ঘ যুদ্ধ, হাজার হাজার লোকের মৃত্যু এবং শিশুদের মৃত্যু, মায়েদের মৃত্যু, তারপরে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগ, ডেমোক্রেটদের ব্যর্থতা, ট্রাম্পের উদ্যোগ, এবং ট্রাম্পকে অনেকেই ধন্যবাদ জানাচ্ছেন যে তিনি একটি অনেক বড় কাজ করতে পেরেছেন, যে তার ধমকে শেষ পর্যন্ত নেতানিয়াহু কিছুটা নরম হয়েছেন এবং যুদ্ধ বিরতিতে সই করতে স্বাক্ষর হয়েছেন, সম্মত হয়েছেন। সো সবকিছু মিলিয়ে আপনার অ্যানালাইসিস কি মধ্যপ্রাচ্যের এই বিষয়টি সম্পর্কে? জি, ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আমি একটু পেছন থেকে আসতে চাই এই ধন্যবাদের এই আলোচনার বাইরে গিয়ে। ট্রাম্প বলেছিলেন যে তিনি ক্ষমতায় আসার দিনই যুদ্ধ থেমে যাবে। ইনফ্যাক্ট আপনার যদি মনে থাকে, যেদিন তিনি শপথ নেন সেদিন কিন্তু আসলে যুদ্ধ থেমে গিয়েছিল। যুদ্ধ মানে তার শপথের আগেই যুদ্ধ এক দফা কিন্তু থেমে গিয়েছিল, কিন্তু সেই যুদ্ধটাই তো আবার শুরু হলো এবং কিছুদিন পরেই, এবং সেটা চলতে চলতে এই অক্টোবর মাসে এসে আমরা আবার একটা যুদ্ধবিরতির অবস্থা দেখতে পাচ্ছি। তো সেটা মানে যুদ্ধ একবার থেমে গেল, এরপর আবার কেন শুরু হলো? এর কারণটা হচ্ছে নেতানিয়াহু স্বভাব হচ্ছে তিনি ভঙ্গ করার জন্যই অঙ্গীকার করেন। এটা আমরা এর আগে বহুবার দেখেছি। তো সেই কারণে আমরা আসলে দেখতে হবে যে এই চুক্তিটা আসলে কতদিন টেকে। তো সেটাতে যাওয়ার আগে আমরা যদি দেখি যে এই চুক্তিতে স্পেসিফিক্যালি আসলে কি আছে, তো এটাকে বলা হচ্ছে প্রথম ধাপ, একটা মাল্টি ফেজাল, ধাপে ধাপে অনেকগুলো বিষয় ঘটার কথা। তো এটা হচ্ছে প্রথম ধাপ, এবং এই ধাপে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে সম্পূর্ণ যুদ্ধবিরতির কথা উল্লেখ করা হয়েছে, এবং হামাসের কাছে যে 20 জন জীবিত ইসরায়েলি জিম্মি বা প্রিজনার ছিল তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছে অলরেডি হামাস, এবং ইসরায়েল এটার বিনিময়ে কয়েকশো ফিলিস্তিনি প্রিজনারকে মুক্তি দেবে। তো একদিকে হামাস তার কাছে থাকা যে সর্বশেষ বার্গেনিং চিপ বা কার্ড সেটা কিন্তু দিয়ে দিল, অর্থাৎ এখন কিন্তু আর হামাসের কাছে বার্গেন করার মতো কোনো লেভারেজ থাকলো না। অন্যদিকে ইসরায়েলি মিলিটারি উইথড্রয়াল যেটা, সেটা কিন্তু মাত্র 70% প্রমিস করা হয়েছে, এবং ইসরায়েল সম্পূর্ণ উইথড্র আদৌ করবে কিনা তার কোনো গ্যারান্টি এখন পর্যন্ত আমরা দেখিনি। এই চুক্তির আরেকটা অংশ হচ্ছে যে গাজাকে কিভাবে অ্যাডমিনিস্টার করা হবে, সেটার জন্য ট্রাম্পের যে প্রপোজাল ছিল সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং টনি ব্লেয়ার, সাবেক ব্রিটিশ প্রাইম মিনিস্টার, তাদের তত্ত্বাবধানে একটা বোর্ড অফ পিস গঠন করা হবে, যারা বেসিক্যালি এটা গভর্ন করবে, এবং ফিলিস্তিনিদের যে প্রশাসন ছিল সেটার কিন্তু ভূমিকা গৌণ হয়ে যাবে। আপনারা জানেন যে গাজাতে নির্বাচিত প্রশাসন ছিল হামাসের, সো সেটা আর থাকবে না। তো এই প্রসেসটা বা এই চুক্তি, এই ডিল টিকবে কিনা সেটা আরেকটু যদি আমরা দেখতে চাই, তাহলে শুধু আপনাদের মনে করিয়ে দিই, এই 2 বছরের যুদ্ধে কিন্তু শুধু এই যুদ্ধেই ইসরায়েল এর আগে দুইবার সিজ ফায়ার ভঙ্গ করেছে। ফিলিস্তিনিরা আরো বহু আগেই সমস্ত যুদ্ধ বন্দীকে ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু নেতানিয়াহুর মূলত এ ব্যাপারে কোনো আগ্রহ কিন্তু আসলে ছিল না। কারণ আমরা যথেষ্ট থার্ড পার্টি এভিডেন্স দেখেছি যে ইসরায়েলি এয়ারফোর্স কিন্তু অথবা গ্রাউন্ড ফোর্সেস কিন্তু এই বন্দীদেরকে হত্যার সাথে জড়িত, অর্থাৎ নিজেদের যে তাদের যে বন্দী তাদের যে মৃত্যু হয়েছে সেটার সাথে কিন্তু ইসরায়েলি ডিফেন্স ফোর্স জড়িত। যুদ্ধ যতদিন চলবে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার ততদিনই স্টেবল ছিল। তো এখন যদি একটু লং টার্মে দেখি যে আসলে কতদিন এই চুক্তিটা টিকবে বা শান্তি কি আদৌ আসবে কিনা, তাহলে এই যুদ্ধের বাইরে গিয়েও একটু মনে করিয়ে দিই আপনাদেরকে, 1978 সালে কিন্তু ক্যাম্প ডেভিডে সেই বিখ্যাত শান্তি চুক্তি হয়েছিল, যেটার ফলশ্রুতিতে আনোয়ার সাদাত এবং মেনাশেম বেগিন, এই ইজিপশিয়ান এবং ইসরায়েলি দুইজন লিডার, নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন।
এবং সেখানে প্রতিশ্রুতি ছিল যে একটা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে, কিন্তু তার কোনো নজির কিন্তু আমরা এতগুলো দশক পরেও দেখিনি। কাজেই এবারও যে এই আত্মস্বীকৃত গণহত্যা করে আনন্দ পাওয়া ইসরায়েলি নেতারা তাদের যারা রাষ্ট্রের শাসন কাঠামোর বিভিন্ন দিকে ছড়িয়ে আছেন এবং তারা কোথাও যাচ্ছেন না, তারা এই রাজনৈতিক কাঠামোর মধ্যেই আছেন, বিভিন্ন দলে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের সেখানে কোনো পরিবর্তন হয়নি। সুতরাং এবং যেই নেতানিয়াহু শান্তি আলোচনা চলাকালে তার কাউন্টার পার্টদেরকে অ্যাসাসিনেট করেন, একাধিকবার যে নজির তিনি রেখেছেন, সেই নেতানিয়াহুকে কারো পক্ষে আসলে বিশ্বাস করা খুব কঠিন। কাজেই আবার কোন অজুহাতে কখন যুদ্ধ শুরু হয় এটা মাত্র সময়ের ব্যাপার। তবে সারা পৃথিবীবাসীকে একটু আস্থা দেওয়ার জন্য যে এবারের যুদ্ধবিরতিটা আসলে একটু ডিফারেন্ট, প্রেসিডেন্ট ট্রাম্প এই জন্যই বিভিন্ন পক্ষকে এখানে সংযুক্ত করেছেন, যেখানে আমরা মূল দেশগুলোকে দেখলাম হচ্ছে আমেরিকা, মিশর, কাতার এবং তুরস্ক, যারা একরকমের সিকিউরিটি গ্যারান্টি দিচ্ছে যে আমরা এখানে এই যুদ্ধবিরতিটাকে স্থায়িত্বশীল করব। এর বাইরেও 20টি দেশ আছে যারা সমর্থন দিয়েছে। এর ফলে হয়তো এই ইমিডিয়েট গণহত্যার যে এপিসোডটা সেটা শেষ হবে, কিন্তু ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যে মানে গভীরতর রাজনৈতিক প্রশ্ন সেটি কিন্তু কোনো সমাধান এর মধ্যে হবে না, এবং ইসরায়েল এই চুক্তি মেনে চলবে কিনা সেটার কোনো গ্যারান্টি এখানে নেই। কারণ ইসরায়েলকে বাধ্য করার কথা ট্রাম্পের মূলত, কিন্তু ট্রাম্পকে কে বাধ্য করবে এরকম কোনো অথরিটি মানে বিশ্ব রাজনীতিতে মানে এক্সিস্ট করে না। এবং সেই কারণে যে অনিশ্চয়তাটা রয়ে গেল সেটার মূল কারণ হচ্ছে যে ইসরায়েল এবং তার লিডারশিপ জানে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে উইদাউট মানে উইথ অল টাইপস অফ ইম্পিউনিটি। কারণ আমেরিকান যে ডোমেস্টিক পলিটিক্যাল ক্যালকুলাস সেটা অ্যাজ মাচ ইনফ্লুয়েন্সিয়াল যতটুকু হচ্ছে গাজাতে যে সামরিক সিচুয়েশন সেটার মতো। এবং সেখানে আমরা জানি যে এই প্যাকের কি ভয়াবহ দাপট সেখানে আছে। সেই অনিশ্চয়তাটাই কিন্তু মূল বিষয় হয়ে এখনো থেকে গেল। তো আমি এতটুকুই বলবো যে আমরা আসলে অবশ্যই আশাবাদী, আমরা অবশ্যই হ্যাপি যে গণহত্যাটা থেমে গেছে এই মুহূর্তে, এবং এটার ক্রেডিট গোজ টু নান আদার দ্যান প্রেসিডেন্ট ট্রাম্প। এটা ডেমোক্রেটদের পক্ষে সম্ভব হতো বলে আমি বিশ্বাস করি না, কিন্তু এটা দেখার বিষয় হচ্ছে যে নেতানিয়াহু কতদিন এটা মানে। এবং আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথেও নেতানিয়াহুর যথেষ্ট মতবিরোধ কিন্তু ইতিমধ্যেই আমরা কয়েকবার লক্ষ্য করেছি। আরেকটা বিষয় জানতে চাই আপনার কাছে যে হামাসকে বলা হয় সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত, আপনি জানেন এটা ডেজিগনেটেড টেররিস্ট অর্গানাইজেশন, কিন্তু এই নেতাদের সাথে সরাসরি বৈঠক করেছেন ট্রাম্পের জামাতা যিনি কুশনার তিনি, এবং সেখানে যে যুক্তরাষ্ট্রের দূত দুজনই তারা সরাসরি বৈঠক করেছেন হামাস নেতাদের সাথে। এটাকে কিভাবে দেখছেন আপনি? এটা খুবই নর্মাল প্রসেস। আমরা আসলে পর্দার বাইরে এই ধরনের নেগোসিয়েশন বহু আগে থেকেই হয়, এটা আমরা জানি। আপনার কাছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স যেগুলো আপনি বিভিন্ন ডিক্লাসিফাইড সোর্সে আপনি দেখবেন যে এই ধরনের নেগোসিয়েশন সদা সর্বদাই হয়ে আসছে আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে এবং অন্যান্য সকল স্টেক হোল্ডারদের সাথে। এটা নতুন কিছুই না। ট্রাম্পের ক্ষেত্রে যে ব্যাপারটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে তিনি কোনো রাগঢাক রাখায় বিশ্বাস করেন না। তিনি এই পর্দার আড়ালের যে ঘটনাটা সেটা প্রকাশ্যে নিয়ে আসেন। ডেমোক্রেটদের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা আরেকটু রাগঢাক রেখে হতো, সেই কারণে আমরা হয়তো এত ওপেনলি জানতে পারতাম না বা সাইট করতে পারতাম না, হয়তো কয়েক দশক অপেক্ষা করা লাগতো ডিক্লাসিফাইড সোর্সের জন্য। বাট ট্রাম্পের ক্ষেত্রে উনি এগুলার বালাই ওনার নাই, উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড ডিলে বিশ্বাসী। বা ট্রাম্পের যদি হামাসের যদি ভবিষ্যতের কথা বলেন, গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে হামাস মোটামুটি একরকমের নিশ্চিহ্ন হওয়ার কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে গাজার যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে। সো হামাস সহসাই কোনো সিগনিফিকেন্ট রোল বা বড় রোল এখানে রাখতে পারবে বলে অন্তত আমি কোনো সম্ভাবনা দেখি না আর কি। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। যাই হোক, আমরা আরো কিছু বিষয় আলোচনা করব। এর মধ্যে আছে বাংলাদেশ প্রসঙ্গ এবং আছে যে আগে জেনে নিই একটু আপনার তো এই বিষয়গুলো কমেন্ট নাই, আপনাকে একটা জিনিস আমার একটা কমেন্ট আছে, আমি একটু ধন্যবাদ দিতে চাই ডোনাল্ড ট্রাম্পকে। এবং আমি মনে করি যে আজকে এই যে প্রফেসর দুজনই অধ্যাপক ডক্টর জিয়াউদ্দিন এবং নাজমুস সাকিব দুইজনের মধ্যেই আশাবাদ যেমন আছে আবার একটা সতর্ক আশাবাদ আছে। এটা খুবই স্বাভাবিক একাডেমিশিয়ান যারা আমরা যদি এই গাজার ইতিহাস দেখি। কিন্তু যে সময়ে
ডোনাল্ড ট্রাম্প এটা করতে পেরেছেন। আমাদের যখন কোনো আশ্রয়ের জায়গা ছিল না, সারা পৃথিবী হতাশ এবং সারা পৃথিবীতে মানে ইসরায়েল বিরোধী একটা মনোভাব এবং এই ঘটনায় একটা অসন্তোষ, এই সময় আমাদের সময়ের একজন নেতা এমন ভাবে দাঁড়িয়েছে তার কোনো দৃষ্টান্ত আর আগে নাই। এবং এই সাহসী কাজের জন্য আপাতত আমরা আশাবাদেই থাকি এবং আমরা মনে করি ডোনাল্ড ট্রাম্পের মতো নেতার পক্ষে এটা সম্ভব হয়েছে। তো আমি এই টাইম টেলিভিশনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অনেক আলোচনা হয়েছে, অনেকবার হাত কড়া পাঠানো হয়েছে। আজকে এই টাইম টেলিভিশনে দাঁড়িয়ে আমরা এই ভালো কাজের জন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এবং সমস্ত ট্রাম্প সমর্থক এবং যারা সমর্থন করেন না এই মানবিক কাজের জন্য আমি মানুষটাকে ধন্যবাদ দিতে চাই। হি ইজ আওয়ার প্রেসিডেন্ট এন্ড হি ইজ দ্য লিডার অফ আওয়ার টাইম। জি, আপনার কথা আর আছে কিছু না? শেষ? আমি একটু কথা আসলে গান আসলে একটা বাংলাদেশে বলে তুমি সর্প হইয়া দংশন করো ছাড়ো। এখন ওই যে যে বললেন সে 78 থেকে শুরু হয়েছে, আজকে 47 বছর হয়ে গেছে আর কি। 47 বছরে আমরা এই একই জিনিস দেখতেছি। তবে আশা আমরা অবশ্যই সবসময় রাখবো ভালো আর কি। কথা ওইটাই যে কতদিন থাকে, এটা হলো কথা আর কি, এটা কতদিন থাকে। কারণ হলো যে বাচ্চা হয় না এখন। আমেরিকা যেহেতু এটার মধ্যে মানে কখন কোনোটার মধ্যে ইনভলভ হয়, কোনোটার মধ্যে রেফারিগিরি করে, কোনোটার মধ্যে সালিশ করে। আমেরিকার রোলটা হচ্ছে তিনটার রোল প্লে করে। তো আমার এক লাইন বলতে ইচ্ছা করছে। জি 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 বলুন। সেটা হচ্ছে যে একটু আগে নির্জর শাকিল যে কথাটা বললেন যে ইসরায়েল অনেক প্রেসিডেন্ট ট্রাম্পের শপথের পর থেকেই এই যুদ্ধটা কেন বন্ধ হলো না, সেটা হচ্ছে ইসরায়েলি বাহিনী এবং ইসরায়েলি নেতানিয়াহু বারবার বলে আসছিল যে উই আর নট ডান ইয়েট, হামাসকে ধ্বংস করার কাজটা আমরা এখনো শেষ করতে পারি। এবং সেই জন্য হামাসকে ধ্বংস করার কাজটা যখনই প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহুর মনে হয়েছে যে এই হামাস আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না, তখন প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় নেতানিয়াহু রাজি হয়েছে। এখানে জিনিস হলো কি যে আরেকটা বিষয় আমি একটু অ্যাড করি এখানে আর কি, মানে প্যানেলিস্টরা যা বললেন সেটা হলো এটা বাস্তবতা, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ ইসরায়েলের যে পার্লামেন্টটা, এই পার্লামেন্টটা হচ্ছে আপনার, এই গভর্নমেন্টটা হচ্ছে এই গভর্নমেন্ট, কোয়ালিশন গভর্নমেন্ট, এবং এই নেতানিয়াহুর যে পার্টনার যারা আছে আর কি, দে আর রাইটিস্ট, এক্সট্রিম রাইটিস্ট। এই জাস্ট কালকে না পরশুদিনকে আপনার তাদের পার্লামেন্টে নিয়ে খুব সাংঘাতিক মানে খুব হট ডিসকাশন হয়েছে। তারা এই চুক্তির অনেকে এটার পক্ষেই না, তারা একেবারে ক্লিয়ার এলিমিনেশন চায় হামাসের, হামাসকে শেষ করে দিতে হবে, হামাসের সঙ্গে কোনো চলবে না, অমুক তমুক এইসব হচ্ছে। কাজে এই চাপটা থাকবে তার উপরে, মিস্টার নেতানিয়াহুর উপরে এই চাপটা সবসময় থাকবে এক্সট্রিমিজে যাওয়ার জন্য। কতদিন উনি এটাকে, এই যে নির্জর সাহেব যেটা বলে রেখেছে, কতদিন উনি এটাকে ট্যাকেল দিয়ে এটাকে মানে এই চুক্তিটা রাখতে পারবেন, সেটা হলো দেখার বিষয়। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা বাংলাদেশ প্রসঙ্গে আসবো, বাট এর আগে একটু জেনে নেই আমাদের স্থানীয় একটা বিষয়, সেটা হচ্ছে বিরক্ত সিলেটবাসী। এটা খুব একটা ব্যতিক্রমী একটা নাম দেওয়া হচ্ছে, বিরক্ত সিলেটবাসী সমাবেশ হবে কালকে নিউ ইয়র্কে। সো প্রফেসর জিয়াউদ্দিন আমাদের একটু বলবেন যে বিরক্ত নিউ ইয়র্কবাসী, মানে নিউ ইয়র্কবাসী বিরক্ত সিলেটবাসী কালকে সমাবেশ হবে, এটা নিয়ে কেন, মানে কোন কোন বিষয়ে বিরক্ত সিলেটের লোকজন? আসলে এটা সিলেটবাসীরা অনেক বছর থেকেই বঞ্চিত। জি, এবং দুইটা কারণ, একটা হচ্ছে যে নেতারা তারা কিছু করেন কিন্তু আটকে যায় বিভিন্ন কারণে, বা হোয়াটএভার পলিটিক্যাল মোটিভেশন, বা তারা সব কেন্দ্রীয় নেতা এরকম ভাব, যে লোকাল নেতাগিরি যে ব্যাপার যেটা ওইটা ঠিক আসে নাই। আরেকটা হচ্ছে যে যেহেতু পয়সা কম আমাদের দেশের, তো ওই সেক্রেটারি লেভেলে অনেক জিনিস সিলেটের জন্য অ্যাপ্রুভড হয়েছে, দেখা গেলে ওটা চিটাং চলে গেছে বা নোয়াখালী চলে গেছে। এগুলো কিন্তু অনেক ইন্টারনাল জিনিস হয়েছে। বটম লাইন হচ্ছে যে সিলেটে অনেক বছর থেকে অনেক পিছনে, তো এটা হতে হতে এমন অবস্থা হয়েছে যে রাস্তাঘাট এখন এত খারাপ যে আবার নতুন করে এই রাস্তার জন্য অন্য জিনিসগুলো তোলা হচ্ছে, যে অন্য যেসব ডিপ্রাইভেশন। তো এটা দরকার, কারণ এটা যদি আন্দোলন না করে, এটা যদি না চায় তার দাবি, তাহলে কিন্তু হয় না। সরকার কোনোদিন এমনি দেয় নাই কোনোদিন। তো এই জন্য সিলেটের অন্য ডিস্ট্রিক্টও তাই করতে পারে। যেমন আমি যেটা দেখি, আমরা অনেক জিনিস এটা নিয়ে চিন্তা করেছি অনেক বছর থেকে, যে কোনো একটা ডিস্ট্রিক্টে উন্নতি হয় তখনই যখন এই রাজুকের মতো বা
কেডিএ, খুলনা ডেভেলপমেন্ট অথরিটি, রাজশাহী ডেভেলপমেন্ট অথরিটি, চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটি, এগুলো যখন হয় তখন এগুলোর হেড কিন্তু মেয়রও না, পলিটিক্যাল কেউ না। এগুলো মোস্টলি আর্মিতে আছেন তাদেরকে দেওয়া হয় যেন তারা পলিটিক্যালি ম্যানিপুলেট নয়। যার জন্য আমার বন্ধু কর্নেল সালাম, সে খুলনা কেডিএ চেয়ারম্যান ছিল, তার এক্সপিরিয়েন্স থেকে যে সে যাওয়ার পরে আওয়ামী লীগের সময় তার চাকরি চলে যায়, কিন্তু সে অনেককেই যে মুক্তিযোদ্ধাদের সে দিয়ে দিল ঘরগুলো বা অনেক কিছু করলো, যেটা পলিটিক্যালি করা কোনোদিনও সম্ভব না। পয়সা আসলে পয়সা বাইরে হয় না। এই যে সিলেটের যাই হচ্ছে, আমরা যাই বলি, আমাদের একটা জিনিস করতে হবে, তুলে ধরতে হবে যে ডিপ্রাইভ। যে আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মোমেন ভাই আমাকে একটা লিস্ট পাঠাইছে, আমি বলছিলাম যে আপনি সিলেটে কি করছেন, উনি একটা লিস্টে প্রায় 15টা শহরে উনি কি করেছে, কতটুকু হয়েছে, কেন হয় না, একটা বিবৃতি আমাকে পাঠিয়েছে। এটা আমি পাঠিয়েছি। এই যে একটা ব্যাপার, এই ব্যাপারগুলো আমরা নিতে পারি। আমি ইব্রাহিমকে বলবো, ইব্রাহিম যেহেতু লিডারশিপ দিচ্ছেন, যে এই জিনিসগুলো সরকারকে দেখাতে হবে যে পূর্ববর্তী সরকার আমলে এগুলো অ্যাপ্রুভ হয়েছিল, কিন্তু আপনারা করতেছেন না কেন? এখন অনেক কিছু কিন্তু ওনারা অ্যাপ্রুভ করছে, যদি ওনাদের করতে পারে না, কিন্তু অ্যাপ্রুভ যে হয়েছে এটাও কিন্তু আমরা অনেকে জানতাম না। এখন যেসব মন্ত্রী, সরকারি মন্ত্রী যারা মোহাম্মদ সাহেবের মতো যারা এখন আর নাই কিন্তু ভিতরের খবর জানেন, তাদের কাছ থেকে আমাদের খবর নেওয়া দরকার, এবং এগুলো মিলিয়ে আমাদেরকে বলতে হবে যে এই জিনিসগুলো দেওয়া হয়েছিল অনেক বছর পরে, তারপরে আবার নেওয়া হয়েছে যে 2 লাইন থেকে 4 লাইন, অনেক লম্বা একটা ডিসপার্ট হয়েছিল। তা আমি মনে করব যে অঞ্চলের উন্নতি অঞ্চলের লোকদের করতে হবে, এবং তারা কিভাবে করবেন, নিজেরা করবেন, সরকারের যে অনুদান আছে সেটা দিয়ে করবেন। এটার জন্য যে সাস্টেইন যে প্রেশার, এটা কোনোদিন মেয়র করতে পারবে না, মেয়রের উপরে প্রেশার থাকে। এটার জন্য যদি না আমরা সিলেট ডেভেলপমেন্ট অথরিটি না করি, তাহলে আমার মনে হয় যে আমাদের এই এত বছর আমরা লাফালাফি করছি, এগুলো খুব একটা বেশি কাজে লাগবে না, হয়তো আই ওয়াশ হবে। এই জন্য আমার সাজেশন হবে যে ইব্রাহিম, তুমি যাই করো, আলটিমেটলি মেইন থাকতে হবে যে সিলেট ডেভেলপমেন্ট অথরিটি করতে হবে, যেটা মেয়রের উপরে, ইট উইল বি নন পলিটিক্যাল একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিস, যার মধ্যে কোনো পলিটিক্যাল ইন্টারেস্ট থাকবে না। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এটা কালকে সমাবেশ হবে, রাইট? যে কালকে 3টার সময় বিরক্ত সিলেটবাসী শুনেন, ঢাকা থেকে ক্যালকাটায় যাওয়া যায় দ্রুত, সিলেট যাইতে 14 ঘন্টা লাগে। গত 15 বছরে খালি উন্নয়নের গল্প শুনছি আমরা, গত 15 বছরে কিছু হয় নাই। মোমেন সাহেব আজকে আপনারে কাগজ পাঠান যে বরাদ্দ হয়েছে, বরাদ্দ দিয়ে কি করবো আমি, আমার তো কাগজের দরকার নাই, এই বরাদ্দ কেন বাস্তবায়ন হইল না? আমার লোকজন প্রবাসীরা হয়রানি হয়। আবু তাহের সাহেব, আপনার মনে আছে আজকে থেকে 30 বছর আগে এলাকায় বিদ্যুৎ দেওয়ার জন্য আপনি দৌড়ঝাঁপ করছিলেন, এটা কি আপনার কাজ নাকি? এটা একটা এলাকার মানুষ, আমার মনে আছে এখন আপনি এই বিদ্যুতের লেগে আপনার গ্রামে আপনি ওই অফিসে ধর্ণা দিতেছেন, বুঝ দিচ্ছেন কিনা আমার জানা নাই। কিন্তু এই সমস্ত কাণ্ড কারখানা তো আমাদের বাইরে না, মানে এই সিলেট বৃহত্তর সিলেট অঞ্চলের রাস্তাঘাটে আপনি অ্যাম্বুলেন্স নিয়ে আপনি মানে হাসপাতালে যাইতে পারবেন না, হাসপাতাল গুলার দৈন্যদশা। এয়ারপোর্টে নামার পর আগে আন্তর্জাতিক এয়ারপোর্ট সাইনবোর্ড ঝুলাইয়া দিচ্ছেন, এখানে লোকাল যে ওই বিমানগুলো ঠিক মতো নামে এবং যাত্রী সেবা পায় না। আপনি ঢাকা থেকে সিলেটের যে ভাড়া, বিমান ভাড়া, এই ভাড়া দিয়ে সৌদি আরব যাওয়া যায়, মানে এটা তুগলকি কাণ্ড চলতেছে। এবং আগের সরকার হোক, এখনকার সরকার হোক, আমরা সরকার বুঝি না, আমরা রাজনীতি বুঝি না। আমার বাড়ির উন্নয়ন, আমার বাড়ির রাস্তাঘাট হবে, এটা আমার নাগরিক হিসাবে একটা ন্যূনতম দাবি। এই দায় নিয়ে কোনো রাজনীতির বিভেদ নাই। আগামীকাল বুধবার, আমরা আজকে মঙ্গলবার, বুধবার 15 সেপ্টেম্বর বুধবার, যেটা বুধবারে আমরা আজকে তো সোমবার, পরশু বুধবার আমরা জ্যাকসনাইটের ডাইভার্সিটি প্লাজা জমা হবো। জমায় আমরা একটা কাগজ তৈরি করছি, আমাদের দাবি দেওয়া নিয়ে। এখানে উচ্চারণ হবে, এখানে কোনো দলমল নাই, জালালাবাদ অ্যাসোসিয়েশন, দুনিয়া সব অ্যাসোসিয়েশন সবাই আসবেন, এবং এখানে এসে আমরা আমাদের দাবির কথা বলবো যে ভাই, আমরা অতীতেও বঞ্চিত ছিলাম, অতীতেও বিরক্ত ছিলাম, এখনো বিরক্ত, এখনো বিক্ষুব্ধ হয় নাই, বিরক্ত, বিক্ষুব্ধ, বিচ্ছিন্ন, এই সমস্ত ক্রমাগত শব্দ, এগুলো আমাদের আন্দোলন যারা করি আমাদের জানা আছে, এইগুলো পরে যাইতেছি। এখন আপাতত বিরক্তিটা প্রকাশ করতেছি, দয়া করে সবাই এসে আপনি এই বিরক্তিকর আওয়াজটা মানে আমরা পৌঁছে দিতে চাই। এবং আমাদের দাবির তালিকাটা বড় না, প্রবাসীদের
আমাদের প্রবাসীদের যাতে হয়রানি বন্ধ হয়, আমাদের উন্নয়ন হয়, রাস্তাঘাট হয়, আমাদের হাসপাতালে সেবা নিশ্চিত করা হয়। আর এই ঘুষ দুর্নীতি এগুলা, প্রবাসী একটা গেলেই আপনার দুই পকেটে আরেকজন হাত ঢুকাইয়ে বসে থাকে, থানা পুলিশ থেকে সবাই সবাই এই যে লুটপাট এই সিলেট অঞ্চলে একটা থানায় গেলে আপনার একটা পুলিশের ওসি ট্রান্সফার হওয়ার জন্য কোটি কোটি টাকা দেয়। মানে এইগুলা এইসব অনাচার কি এখন বন্ধ করা যাবে না? আমরা তো উন্নয়নের অনেক গল্প শুনলাম, কখনোই শুরু হয় নাই। আমরা বর্তমান সরকারকে দায়ী করতেছি না, কিছু করতেছি না, আমরা ক্রমাগত এই জিনিসটা আমরা বঞ্চনার শিকার, আমাদের বিরক্তিটা যাচ্ছি, আমাদের হিসাব আমাদের বুঝিয়ে দিতে হবে। জি অনেক ধন্যবাদ। বুধবারে সবার সাথে, বুধবারে 3টার সময় ডাইভার্সিটি প্লাজায় যারা আশেপাশে থাকবেন সবাই চলে আসবেন, আমাদের একটা আওয়াজ আমরা দিতে চাই এখানে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। লেটস টক অ্যাবাউট বাংলাদেশ প্রসঙ্গ। তারেক, ডক্টর নির্জার, আপনি যদি আলোচনা করতে চান ইউ আর মোস্ট ওয়েলকাম এজ ওয়েল। যে বাংলাদেশে আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা সেই ট্রাইব্যুনাল আপনার সেনা কর্মকর্তাদের যে নোটিশ দিয়েছে বা তাদের যে সামনিত বলে এটাকে, রাইট, তাদের ওয়ারেন্ট ইস্যু করেছে, রাইট? ওয়ারেন্ট আর সামনের মধ্যে বেশ কম কি আপনার? সামান হচ্ছে তলব, আর ওয়ারেন্ট হচ্ছে গ্রেপ্তারি ধরে নিয়ে আসো। সামান হচ্ছে যে স্বেচ্ছায় যাওয়ার জন্য, রাইট। আজকে প্রথম বলা হয়েছে ওদেরকে মানে সেনানিবাসে একটা বিশেষ জায়গায় অন্তরীণ রাখা হয়েছে, রাইট? না, তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, এই কথাটা বলা হয়েছে আর কি। এটা গতকালকে পরশুর কথা। হ্যাঁ, আর আজকে একটা জায়গাকে কারাগার ঘোষণা করা হয়েছে। কারাগার ঘোষণা করা হয়েছে, মানে এটা মিনিস্ট্রি থেকে আপনার হোম মিনিস্ট্রি এটা করছে। ওই কারাগারে ওনারা আছে নাকি? কোথায় আছে তা বলে নাই, এটা ঘোষণা করা হয়েছে এই পর্যন্ত। এখন সেখানে তাদেরকে নেওয়া হয়েছে কিনা বা ওইটা কি জন্য করা হয়েছে তাও বলা হয় নাই। তো এখানে দুইটা, একটা হলো এইটা, একটা হলো যে হঠাৎ করে আমেরিকান দূতাবাসের সিকিউরিটি জোরদার করা হয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। আবার এনসিপি বলছে নাম প্রকাশ করে দেবে কারা সেফ এক্সিট চায়। এসব মিলিয়ে মনে হচ্ছে একটা অস্থিরতা বিরাজ করছে বাংলাদেশের। অস্থিরতা তো একটু আনসার্টেনিটি একটু দাঁড়ায় গেছে আর কি। আসলে ব্যাপার হচ্ছে যে কি, যে এখানে তো মানে মূল লক্ষ্যটা হলো বিচার। আমাদের উদ্দেশ্যটা হলো বিচার। লোকগুলো অপরাধ করছে তাদের বিচার করতে হবে, যেই অপরাধ করে থাকে। এখন যদি এটা যদি জেদাজেদের পর্যায়ে চলে যায় আর কি, আর পলিটিক্স যদি ঢুকে যায় এর ভিতরে, তাহলে তো জিনিসটা অন্যরকম হয়ে যাবে, হবে না, তাই না? এখানে জেদাজেদের কিছু নাই। এখন আইসিটি বলতেছে যে ওদেরকে আইসে এখানে কোর্টের সামনে হাজির হইতে হবে এবং কোর্ট ডিসাইড করবে ওরা কই থাকবে। আর এরা যদি বলে যে না, আমরা কাশিমপুর কারাগারে যাব না, আমরা ক্যান্টনমেন্টের মধ্যেই থাকবো, কারাগারের মধ্যে আমরা ক্যান্টনমেন্টের মধ্যে আমরা সাবজেল করে থাকবো আর কি, তাহলে এটা জেদাজেদের ব্যাপার হয়ে গেল একটা আর কি। তারা যদি বলে যে না, তোমাকে আমরা নিয়ে আসুন, এরা যদি বলে আমরা যাবো না, তাহলে দুই পক্ষের একটা মানে হয়ে যাবে। এটা তো এক দেশের মধ্যে দুই আইন চলতে পারে না। দ্বিতীয় কথা হলো যে এই ঘটনাকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী মহল তারা বিভিন্ন এজেন্ডা নিয়ে নামছে আর কি। কেউ চাচ্ছে আর্মির ভিতরে একটা গন্ডগোল লাগা যাওয়ার জন্য, এটা ব্লাডশেড হবে, ব্লাডশেড হয়ে গেলে পরে খোনাখুনি। কারণ শুনেন, কু বাংলাদেশে মানে সেই অর্থে যদি বলেন তাহলে একটা সর্বসম্মত কু হয়েছে আপনার এরশাদ সাহেবের আমলে, যেটা বিনা রক্তপাতে উনি ক্ষমতায় আসছেন। না, ক্ষমতা যে নিছেন সেখানে আর্মি ক্যান্টনমেন্টের মধ্যে কোনো বিরোধিতা ছিল না তার, এখানে কোনো গুলি ফোটে নাই তার এগেইনস্টে। জিয়াউর রহমান সাহেব আসছে ব্লাডশেডের মধ্য দিয়ে, বহু লোক আপনার হয়েছে, 7 তারিখেও আপনার হয়েছে। আর একটা যেটা বলা হয় যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব, সেটা তো মার্শাল ছিল না, আর্মি গভর্নমেন্ট ছিল না, সেটা সিভিল গভর্নমেন্ট, কিন্তু আর্মি ব্যাকড, এটা বলা হয়েছে আর কি। এখন এরশাদ সাহেব বলছিল যে আমি আর্মিতে কু বন্ধ করে দিয়েছি, আর কু হবে না, উনি বলছিলেন এটা আর কি। যাই হোক, তারপর কু কিন্তু হয় নাই, 82 সালের পরে থেকে কিন্তু কু হয় নাই এ পর্যন্ত। এখন যদি কোনো কু হয়, এটা যে অবস্থা দাঁড়াইছে যে এইখানে মানে শান্তিপূর্ণ কু হবে এই সম্ভাবনা এখন নাই। এখানে একটা ব্লাডশেড হবে আর কি, কারণ 3-4টে গ্রুপ হয়ে গেছে বলে মানে সোশ্যাল মিডিয়াতে আসতেছে আর কি। এখানে একে নিয়ে একটা গ্রুপ, ওদেরকে নিয়ে একটা গ্রুপ, একে নিয়ে একটা গ্রুপ, কাজেই এখানে যদি কেউ কোনো কু করতে যায় তাহলে আর এক গ্রুপ বসে থাকবে না, এখানে ব্লাডশেড হবে 3রা নভেম্বরের মতো 75 সালের। তো এখন এটাও কেউ কেউ চাচ্ছে যেটা ব্লাডশেড হোক একটা। আবার কেউ কেউ চাইতেছে যে এই অজুহাতে
যদি আর্মি যদি চেইন অফ কমান্ড ভেঙে পড়ে এবং তারা যদি সেখানে যদি তারা যদি মানে রক্তের গঙ্গা বহায় দেয়, তাহলে সেই সুযোগে হয়তো কোনো বিদেশি শক্তি চলেও আসতে কোনো বিদেশি না, ইন্ডিয়া সহজ কথা বলেন এসে পড়তে পারে। তারা আর্মি পাঠায় যে আমার দেশের পাশের দেশে আমরা এগুলা করতে পারলাম না, আমরা এটাকে ঠিক করার জন্য আসছি। তো এই ধরনের খেলার উদ্দেশ্যে কিছু কিছু মহল কাজ করতেছে। এটা করা মানে যেমন উচিত না, তেমনি এই বিচার নিয়ে জেদাজেদি করা উচিত না। যে আমরা যেটা চাই সেটা হলো যে লোকগুলা অপরাধী হয়ে থাকলে সাজা হোক। এখন এই লোকগুলা কোন জায়গায় থাকবে, তারপরে তারা হ্যান্ডকাপ কি মাথায় বাঁধলো না কোমরে বাঁধলো ইতে বাঁধলো, এটা আইনত আমরা যদি বলি তাহলে পরে হ্যাঁ ঠিক আছে, আইসিটি তাদের যে কথার দাবি তাদের ঠিকই আছে। আর আর্মি বলতেছে যে আমাদের তাদের সেন্টিমেন্ট, তাদেরকে যে কারাগারে হয় তারা তো কোর্টে তো আসতে হবে। হ্যাঁ, কোর্টে আসবে না তারা, সেটা বলে নাই কিছু এখন পর্যন্ত। আমরা তো কোনো পক্ষ থেকে কিছু জানি না, আর্মি থেকেও বলা হয় নাই তাদেরকে কোর্টে নেওয়া হবে কি হবে না এই বিষয়ে কোনো কথা হয় না, কারণ সময় আছে 22 তারিখ পর্যন্ত, এখনো 7-8 দিন সময় আছে। তো অনেক চেঞ্জ হবে এখানে, অনেক ডিসিশন চেঞ্জ হবে, অনেক ডেভেলপমেন্ট হবে। তো এখনই এই বিষয়টা নিয়ে যেটা আমরা বলতে পারি যে আপনারা ইগোতে না যাইয়া যে আমার মান সম্মান গেল গা, অতএব আমি মান সম্মান আমি খোয়াইতে পারবো না, আর আমার কোর্টের মান সম্মান গেল গা যে আমার হুকুম তামিল করলো না ওরা, বা এটা চোর ডাকায় সাধারণ খুনি সে যাবে কাশিমপুর কারাগারে আর এনারা ক্যান্টনমেন্টে কারাগারে, মানে এই যে একটা ইয়ের ব্যাপার আর কি। এখানে একটা ই করা দরকার, মিনিমাইজ করা। উনি যদি বলেন যে আমি কিছুই জানি না, তোমরা এটা বুঝো, তোমরা এই করো, তাহলে এই ভেতর তো মিটবে না। ওকে, জি, আমি একটা জিনিস বুঝলাম না যে সাইদ তারেক ভাই এই জেনারেল এরশাদ যে শান্তিপূর্ণভাবে কু করে আসলেন, এটাকে মহিমান্বিত করার প্রতি একটু মনোযোগী হলেন, তার সাথে দহরমরম হয়তো ছিল। কোন কুই গণতন্ত্রের জন্য সুখবর না, কিন্তু ঘটনা হইলো এখানে আমরা যদি একদম নিরেট আইনের দৃষ্টিকোণ থেকে দেখি, এই পৃথিবীর ইতিহাসে কোথাও সেনাবাহিনীর ভিতরে কারাগার ডিক্লেয়ার করার নিয়ম নাই। এখন এই কারাগার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজকে কেন করলেন, আপনি গড়লেন। এখন ঘটনা হচ্ছে যে বিচার করা যাবে কিনা, যদি বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেন যে আমরা কোনো বিচার করব না, এটা অন্য জিনিস, কিন্তু বিচারের নাম যখন উঠে গেছে, বিচার করবে আদালত, এবং আদালতের যিনি বিচারপতি থাকবেন, বিচারক থাকবেন, তিনি সিদ্ধান্ত নিবেন আপনার পছন্দ অনুযায়ী যে আপনার শ্বশুর বাড়ি যে আমি ওখানে থাকবো, আর শ্বশুর বাড়ি থাকবেন, আপনার ভাইরা বাড়িতে থাকবেন, আপনি একটা জায়গা ঠিক করে দিবেন যে আমি ওইখানে থাকবো। এইটা বিচার হয় না, বিচার হবে আদালত সিদ্ধান্ত নিবে আপনি কোন জায়গায় থাকবেন, এবং হেফাজতে রাখার কোনো দায়িত্ব আমাদের জুরিসপ্রুডেন্সে কোনো আইনে সেনাবাহিনীর নাই। সেনাবাহিনী কাউকে হেফাজতে নিতে পারে না, হেফাজতে নিতে হবে পুলিশ, এবং আদালতের অর্ডার পুলিশ মানে এটা কমপ্লাই করতে হবে। সুতরাং এখানে একটা বিরাট জটিলতা সৃষ্টি হয়েছে, এবং আমি মনে করি এই ভয়াবহ বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশ একটি অগ্নিগিরির উপর দাঁড়িয়ে আছে, এবং কি হচ্ছে আমরা একটা সাধারণ আলোচনায় ধারণ করার ক্ষমতা নাই। এইরকম যখন সেনাবাহিনীর ভিতরে জেল, এটা জেল ঘোষণা করবেন আপনি, জেল একটা প্রাইভেট বেসরকারি জিনিস, এই আপনাকে যখন সাব জেল ঘোষণা করবেন কোন এলাকায়, এইটা ওই বেসরকারি কর্তৃপক্ষের আন্ডারে চলে যাবে, এটা কারা কর্তৃপক্ষের, ওইখানে এইটা এই ধরনের কোনো ব্যবস্থা আগে কোথাও হয়েছে কিনা আমি জানি না। এটা কিভাবে করবেন, এটা কার পরামর্শে করলেন, এটা নিশ্চয়ই যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদের অন্য কোনো পরিকল্পনা আছে, অথবা কেউ এইসব নিয়ে খেলতেছে। কি রাজনীতি, কি প্রশাসন, সেনাবাহিনী নিয়ে কি খেলা চলতেছে আমরা কিছুই জানি না। বাংলাদেশে একটি অগ্নিগিরির অবস্থা দরকার নাই, তো আমরা আগে জেনে নেই সমস্ত কিছু। আপনি বলতেছেন আমি এত কথা বলবো কেন আমরা এখনই? কিছুই আইন সিদ্ধ হচ্ছে না। আজকে আমরা দেখলাম যে রেবের সাহেবের একজন লোক আমাদের সিলেটে বাড়ি, এই লোককে আমরা চিনি, তুফাইল, তার একটা বিবৃতি ফেসবুকে মানে সবাই শেয়ার করতেছেন। তো একজন মানুষ যদি হেফাজতে থাকে সে বিবৃতি দেয় কেমনে? এখন তাকে আগেই তো অভিযুক্ত করার কোনো মানে নাই। সে যদি মানে দোষী হয় আদালত দেখবে, এবং আদালত নিরপেক্ষভাবে বিচার করার ক্ষমতা রাখে, সেই ক্ষমতাটা আমরা দেখতে চাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জিয়াউদ্দিন ভাই, কোনো এনি কমেন্ট অন ইট? আপনার কোনো কমেন্ট আছে এই বিষয়ে? হ্যাঁ, আমার কমেন্ট এটা যে এই যাদেরকে নিয়েছে, এটা কিছু আইন আছে যে মার্শাল ল করতে পারে না,
যে সিভিল ল, এই জন্য মার্শাল ল এটা দিয়েছে বিচার বিভাগকে। তো বিচার বিভাগের নিয়ম অনুযায়ী তাদেরকে এটা করা হয়েছে, এবং তারপরেও এটার উপরে আপিল হবে। আপিল হয়ে কেউ হয়তো আরো বেশি লোক আসবে বা যাবে, কিন্তু অ্যারেস্ট করে রশি দিয়ে বাঁধার কোনো ব্যাপার না। ক্যান্টনমেন্টের মধ্যে তাদেরকে একটা জায়গাতে রাখা হচ্ছে হেফাজতে, যেন তারা কেউ পালিয়ে না যায়। যেহেতু এটার কোনো অ্যাকুজিশন একটা হয়েছে, কিন্তু এটা অ্যাপিল এখনো হয় নাই আর কি। জি, থ্যাংক ইউ। কথাটা হলো কি, আমি একটু ক্লিয়ার করি একটু আর কি। কথাটা হলো যে এখানে কোর্টের যে আপনার আইন, এই যে সংশোধন যেটা করছে পরে আর কি, জাস্ট 2 দিন আগে, এই ওয়ারেন্টটা ইস্যু করা 2 দিন আগে, এবং এটাই একটা সন্দেহের কারণ যে এতদিন না করে আপনারা তাহলে এই আইনটা সংশোধন করছেন শুধু এটা এদেরকে ধরার জন্যই, এর সন্দেহের ব্যাপার। সেটা হচ্ছে যে আপনার অভিযোগ দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে কোনো সরকারি কর্মচারী যদি কেউ থাকে এই অভিযুক্ত হতে পারে, তার চাকরি চলে যাবে অটোমেটিক। তাহলে এই আইন অনুযায়ী কিন্তু এই অফিসারদের চাকরি নাই এখন আইন অনুযায়ী। তাহলে চাকরিটা খাবে কে? চাকরিটা খাবে তো হলো আর্মি, যেহেতু তারা আর্মি অফিসার। আর্মির পক্ষ থেকে এই বিষয়ে কিছু বলা হয় নাই এখনো, তাদের চাকরি আছে কি নাই, তারা কি সাবেক হয়ে গেছে। যদি সাবেক হয়ে থাকে, আমি বুঝলাম না যে এটা এত মানে এরা আর্মি কি বাংলাদেশের যে প্রচলিত আইনের একেবারে ঊর্ধ্বে অন্য জগতে? না, এখানে ব্যাপার আছে। এখানে হচ্ছে যে আর্মির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আইনের ব্যাখ্যা আমরা মানে চাচ্ছি, এবং আমাদের আইনজীবীরা এটা বোঝার চেষ্টা করতেছে, মানে তাদের সঙ্গে কথাবার্তা বলতেছে এই আইনটা কিভাবে প্রয়োগ হবে এদের উপরে। তারা প্রত্যেকে আইনের ভিত্তিতে এখন পর্যন্ত আছে, আইনের বাইরে কিন্তু কেউ যায় নাই। আমি আর্মিকেও দোষ দিচ্ছি না, যেহেতু তাদের সময় আছে 22 তারিখ পর্যন্ত। 22 তারিখের আগে তাদেরকে স্যাক করে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিতে পারে, নট আনলাইকলি। এখন যেহেতু সময় আছে, তারা আইনের মানে কারোর প্রতি ইনজাস্টিস হয় কিনা সেটাও একটা ইনশিওর করার ব্যাপার আছে। হয়তো আর্মি মনে করতেছে যে আমরা এমন কোনো অ্যাকশন যদি নেই যেটা মানে অভিযুক্তদের উপরে মানে ইনজাস্টিস হইতে পারে, সেই স্কোপ যেন না থাকে, সেটা যদি কেউ বলতে না পারে, এই জন্য আমরা আইনি সমস্ত কিছু বিষয় টিষয় দেখে টেকে তারপর আমরা আস্তে আস্তে করতেছি। এই জন্য আমি বারবার বলতেছি আর কি, যে এখানে যেভাবে ইব্রাহিম ভাই যেভাবে কথা বললেন আর কি, তাতে তো সমস্ত দায়টা চেপে যাচ্ছে আর্মির উপরে। এখন আমি তো আর্মিকে প্রতিপক্ষ করতে পারবো না, একটা প্রতিপক্ষ না, এখানে পুরো আর্মিকে তার প্রতিপক্ষ করা হয় নাই। এখানে কয়েকজন দোষী ব্যক্তিকে ইনডাইট করা হয়েছে। না, ওদের কথা বলতেছি না, কারণ যেহেতু এখন দায়টা এসে গেছে আর্মির উপরে, যে এদেরকে স্যাক করবে কিনা নাম্বার 1, এদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করবে কিনা নাম্বার 2। এখন তাদেরকে স্যাক করলে পরে আর তাদের হ্যান্ড ওভার করতে হবে না, পুলিশে এসে বেঁধে নিয়ে যাবে। যেমন সাবেক যারা আছে তাদের ব্যাপারে আর্মির কোনো দায়িত্ব নাই। আর্মির দায়িত্ব হচ্ছিল এই কারণে যে এরা ইন সার্ভিস, যা আমাদের কর্মচারী, আমরা আমাদের যে ইন সার্ভিস হিসেবে তারা মনে করতেছে এদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে, যে যেন কোনো ইনজাস্টিস না হয়, বলতে না পারে যে আর্মি আমাদের সঙ্গে ইনজাস্টিস করছে, যে কারণে তারা আইনি বিষয়গুলো খতিয়ে দেখতেছে। দেখার পরে যদি তারা আইনের দিক থেকে যদি তাদের বলা হয় যে না আপনারা এইভাবে যান, আপনারা তারা সেইভাবে যাবে। যদি বলে যে আপনারা স্যাক করে দেন, এই আপনাদেরকে হবে। আর যদি বলে না এটা অটোমেটিক স্যাক হয়ে গেছে, আইনের বলে অটোমেটিক স্যাক হয়ে গেছে অভিযোগ দাখিলের সঙ্গে সঙ্গে, তাহলে ওদেরকে পুলিশে হ্যান্ড ওভার করে দেবে। পুলিশে হ্যান্ড ওভার করলে পরে এখন কোর্ট তাদেরকে কি ক্যান্টনমেন্টে রাখবে, নাকি কাশিমপুরে রাখবে, না কেরানীগঞ্জে রাখবে, সেটা কোর্ট ডিসাইড করবে। জি জি, কি বলছেন? আমি একটু বলি, তাহলে একটু প্লিজ। উনি একটা কথাই বারবার বলছেন, সেটা ঠিকই আছে, কিন্তু মেইন জিনিস যেটা এখানে আসছে আর্মির উপর, যেটা এরা কেউই সেনাবাহিনীর সদস্য ছিল না যখন তারা ইন্ডাইটেড হয়েছিল। এরা ছিল র্যাব কিন্তু ডিরেক্টলি আন্ডার তোমার প্রাইম মিনিস্টার, এবং তারা ছিল ডিজিএফআই প্রাইম মিনিস্টার আন্ডারে, আর র্যাব ছিল ডিরেক্টলি আন্ডারে, স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে। তো আর্মির কমান্ডে তারা কেউ ছিল না যখন এসব হয়েছে। তো আর্মি স্পষ্ট বলেছে যে এটা সেনাবাহিনী, এর মধ্যে কোনো সংশ্লিষ্টতা নাই। এরা সেনাবাহিনীর আন্ডারে থাকলে প্রত্যেকটা সেনাবাহিনীর মধ্যে আছে, ইন্টেলিজেন্স আছে, তারা জানতে পারতো যে এরা কি করছে। এদের কিন্তু কোনো ইন্টেলিজেন্স সেনাবাহিনী জানতো না, এটা একটা। যার জন্য সেনাবাহিনী আলটিমেটলি অনেক চিন্তা ভাবনা করে তারা এইটা বলেছে ফার্স্ট স্টেপ, যে সেনাবাহিনী দায় নেবে না, বিকজ তারা সেনাবাহিনী আন্ডারে তখন ছিল না, আমরা কোনো ইন্টেলিজেন্স পাইনি, আমরা জানি নাই,
এরা ছিল ওদের আন্ডারে, ডিরেক্টলি প্রাইম মিনিস্টার আর তোমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা কিন্তু এটা করে তারা দায় এড়ালো এবং এটা উচিত। সেকেন্ড যেটা হচ্ছে, এই যে উনি যেটা বললেন যে কোথায় নিবে, কিভাবে নিবে, সেটার সম্বন্ধে তারা ওয়ান্ট টু বি এ রেসপেক্টেবল পজিশন। তো এটা আমরা এখন জানি না কি হবে আর কি। কিন্তু মেইন জিনিস এটা এখানে আসতেছে যে সেনাবাহিনীর আন্ডারে তারা ছিল না তারা যখন এসব করেন। রাইট, থ্যাংক ইউ। এনি কমেন্ট? আমার কমেন্টটা হচ্ছে যে আনফরচুনেটলি সেনাবাহিনীরা আমাদের গর্বের দল, কিন্তু সেনাবাহিনী রাষ্ট্রযন্ত্রকে প্রশ্ন করার কোনো আইন বাংলাদেশে নাই, সেনাবিধিতে নাই। রাষ্ট্র যদি সেনাবাহিনী মনে করে তার প্রতি অবিচার করতেছে, আপনি মেনে নিতে হবে। আমাদের সেনাবিধিতে রাষ্ট্রযন্ত্রকে প্রশ্ন করার কোনো অধিকার আপনার নাই, আপনি রাষ্ট্রযন্ত্রের সাথে বার্গেনিং করার কোনো সুযোগ নাই। ইট ইজ ক্লিয়ার ইম্পিউনিটি, এটা ক্লিয়ার বিদ্রোহ। সুতরাং এই সংঘাতের দিকে যাওয়া বাংলাদেশের জন্য এটা খুবই খুবই ডেঞ্জারাস লাইন। হ্যাঁ, রাইট। সো এটা তো একটা ডিসিপ্লিন বাহিনী, এটা তো সরকারের আনুগত্যে তারা একদম মানে প্রতিশ্রুতিবদ্ধ। সো যাই হোক, সাহাব ভাই আপনার কাছে কি আছে? আপনারা তো খালি বাংলাদেশ নিয়ে পলিটিক্স করতেছেন, তাই না? না না, আপনি বলেন আপনার কাছে কি আছে। আমরা বাংলাদেশ নিয়ে সর্বশেষ আলোচনা করছিলাম। উনার রাজাকে কংগ্রেচুলেশন দিছে শান্তি প্রস্তাবের জন্য। সেটা আলোচনা হয়েছে প্রথমে। তা আমি বলতেছিলাম আমাদের যে যারা ভ্যাকসিন নেয় না, আমার ডাক্তার বন্ধু অবশ্যই বলছে কিনা জানি না, এখানে কিন্তু MMR আরো কন্টাজিয়াস যে সমস্ত রোগগুলো কিন্তু আবার দেখা দিছে। কারণ হলো কি, আমাদের নতুন যে হেলথ সেক্রেটারি এখন কিন্তু ভ্যাকসিন নেওয়ার অনাগ্রহটা বেশি বাড়ছে। আর একটা যেটা আমাদের প্রেসিডেন্ট সাহেব কিন্তু কোভিড ভ্যাকসিন নিছে, যেটা আমাদের হেলথ সেক্রেটারি নিজেও যেটা বলছে সবাইকে না নিতে। কিন্তু এই জিনিসটা আমাদের প্রেসিডেন্ট যখন নিচ্ছে, এই হিসাবে আমাদের সবাইকে নেওয়া উচিত। আমাদের হেলথ সেক্রেটারি যতই বলুন না এই ভ্যাকসিন নিলে এই ক্ষতি হয়, এই হয়, আবার এখন আবার বলা দিচ্ছে কেউ যদি মুসলমানই দেয় তার এই সমস্ত বাচ্চাদের আরো বেশি প্রবলেম হয়। আমি জানি না আমাদের প্রফেসর জিয়াউদ্দিন বলছে কিনা হেলথ সেক্রেটারির এই বক্তব্যগুলো। তা আমরা আশা করব সবাই আবার ভ্যাকসিন নেয়। এখন কিন্তু অনেকে ফ্লুতে আক্রান্ত হচ্ছে এবং কোভিড হচ্ছে, তারা আমাদের ভ্যাকসিন নিতে পারে এসে যে কোনো ফার্মেসিতে। এবং এখন যখন ফেডারেল গভর্নমেন্ট এটা অ্যাপ্রুভ করছে, এখন মোস্ট অফ দ্য ইন্স্যুরেন্স কিন্তু এখন পে করছে, মানে যে কোনো ভ্যাকসিন নিলে এখন ইন্স্যুরেন্স পে করতেছে, রাইট? ইন্স্যুরেন্স ফেডারেল গভর্নমেন্ট এটা এতদিনে 100% অ্যাপ্রুভ করে নাই, কিন্তু এখন অ্যাপ্রুভ যখন করছে তখন তারা বলে নাই যে প্রথম একটা ছিল ওভার 65, কিন্তু পরের ঘোষণা এটাই, তারা ঠিক ওইভাবে বলে নাই। সেই হিসাবে এখন যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক তথ্য জানলাম। আচ্ছা, শেষ যদি 1 মিনিটে আপনার বা 2 মিনিটে আপনার একটা জিনিস শুনতে চাই, যে আমরা একটু আগে মানবজমিন পত্রিকাতে হেডলাইন দেখলাম যে ডক্টর শফিকুর রহমান, যিনি জামাতের আমির, উনি আমেরিকা আসতেছেন। উনি আসবেন আগামী 22 তারিখে সম্ভবত, সৌদি আরব হয়ে নিয়ে আসতেছেন। আপনি জানেন যে গত 15-16 বছর আমরা আমেরিকান কোনো এমবেসির কোনো কর্মকর্তা কারোর সাথেই তাদের কোনো যোগাযোগ দেখতাম না, এবং অনেকে ভিসাও দেওয়া হতো না তাদেরকে। কোনো নেতাকে আমরা দেখিনি। অল অফ এ সাডেন তাদের আনাগুনা আবার বেড়েছে যুক্তরাষ্ট্রে। এর আগে তাদের আরেকজন নেতা আসছেন, এখন প্রধান নেতা আসছেন। তো এটা কি যুক্তরাষ্ট্রের সাথে, যুক্তরাষ্ট্র কি তাদের যে পলিসির কোনো শিফট বা কোনো কিছু আপনি দেখছেন? অবশ্যই তারা আগের পলিসি থেকে তারা হয়তো কিছুটা শিফট করার চিন্তা করতেছে, তার বোঝার চেষ্টা করতেছে, হয়তো চাচ্ছে আর কি। জামাত ইসলামী আমির এখানে আসলে, যদিও তো উনি কোনো অফিসিয়াল ভিজিটে আসতেছেন না, কিন্তু আপনি দেখছেন গত প্রায় 17-18 বছর ওই দলের কোন নেতাকে এখানে ভিসা দেওয়া হয়নি। সেটাই, মানে এখানে তাদের পজিশন থেকে একটু শিফটিং এটা মনে করার কারণ আছে। যেহেতু তাদেরকে ভিসা দিচ্ছে, তাদের মনে হচ্ছে যে আমেরিকার পলিসি একটু শিফট হচ্ছে আর কি। এটা হইতে পারে যে তারা জামাত সম্পর্কে জানতে চায়, বুঝতে চায়, কারণ তাদের কাছে একরকমের ইনফরমেশন ছিল আগে শেখ হাসিনার আমলে। এরা জঙ্গি গোষ্ঠী, এরা মৌলবাদী, এরা ইসলামিস্ট, এরা অমুক তমুক, এটা ফান্ডামেন্টালিস্ট। তো এখন তাদের এই গত 14 মাসের জামাতের লোকজনের বক্তৃতা, বিবৃতি, কথাবার্তা বা তাদের সঙ্গে
যে আনঅফিসিয়াল যে মিটিংগুলো হয়েছে আর কি, তাদের হয়তো তাদের কাছে মনে হচ্ছে যে না আগে যেগুলো আমরা জানছি সেটা হয়তো সঠিক না। সো আপনি মনে করছেন যে নিউ ডায়ালগ এটা হতে পারে, যে ডায়ালগের মধ্যে দেখা যেতে পারে। কারণ আপনি দেখেন যে এই যে আপনার গত সপ্তাহের আগের সপ্তাহে বোধহয় আর কি, যে ইউরোপিয়ান ইউনিয়নের কিছু ইয়ের সঙ্গে জামাতের নেতাদের কথা বৈঠক হয়েছে আর কি, সেখানে কিন্তু একটা পিছনে একটা পতাকা মানে সরি একটা ফ্ল্যাগ, পার্টির ফ্ল্যাগ থাকে না ইয়ারা বসলে আর কি, সে ফ্ল্যাগে কিন্তু পার্টির লোগো যেটা আর কি সেই লোগোটা চেঞ্জ করা হয়েছে সেখানে, নতুন একটা লোগো দিয়ে। এবং সেখানে আপনার কিছু মৌলিক চেঞ্জ বলতে গেলে এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, ওরা বলছে যে না আমরা এখনো ফাইনাল করি নাই আর কি। এখন এটা মনে হচ্ছে যে তাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা যে আমরা মডারেট ইসলামিক পার্টি, আমরা মানে কনজারভেটিভ না, আমরা এই না, ধারণা দেওয়ার জন্য হয়তো ওইখান থেকে এই শব্দটা চেঞ্জ করা হয়েছে, এটা সে। তার মানে জামাতের পক্ষ থেকেও একটা আগ্রহ আছে যে তাদের আগের যে ইমেজটা আর কি সেটাকে চেঞ্জ করে একটা মানে নতুন যে করে যে এখন তারা তো ক্ষমতায় যেতে চাচ্ছে, তো ক্ষমতায় গেলে পরে তার জাস্টিফিকেশন যে ক্ষমতায় যে তারা কি করবে, এখন তারা তাদের ইয়ে থেকেও তারা শিফট করে আসছে। যেখানে কথা ছিল যে ইসলামী শাসন, তারা বলতেছে যে আমরা ইনসাফ ভিত্তিক শাসন করব, ইসলামী শাসন শব্দ বাদ দিয়ে দিচ্ছে, তার মানে হচ্ছে যে আমরা তালেবান হব না, পলিটিক্যাল শিফট। আমার একটা ছোট্ট কমেন্ট আছে। আমরা মনে করি যে প্রথম মানে বিএনপি জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগের যে একটা শক্ত নেগেটিভ ছিল, এটা আওয়ামী লীগের ক্ষমতা আসার পর বেশ প্রথম কয়েক বছর বেশ শক্তিশালী ছিল, কিন্তু আওয়ামী লীগের যখন মানবতা বিরোধী কাজ একের পর এক অনাচার এগুলো বাড়তে থাকলো, বিএনপি যেটা করতে পারে নাই জামাতে ইসলাম সেটা করেছে। জামাত ইসলাম খুব শক্তভাবে তারা পশ্চিমা বিশ্বে বিশেষ করে আমেরিকায় তারা সাফল্যের সাথে লবিং করতে পেরেছে, এইটারই ফসল আমরা দেখতে পাচ্ছি। এবং এটা ঠিক যে ক্ষমতার কাছাকাছি যেতে হলে আজকে পশ্চিমা বিশ্বকে, এমনকি জামাতের সাথে ভারতেরও একটা যোগাযোগ, মানে একটা রিনিউ যোগাযোগ, এটা আমরা নানানভাবে দেখতে পাচ্ছি। এবং এটা ভারতের সাথে পশ্চিমা বিশ্বের সাথে জামাতে ইসলামের একটি পরিবর্তিত রাজনৈতিক যোগাযোগ, এইটা হঠাৎ করে যে গত 1 বছর থেকে হচ্ছে তা না, এটার জন্য জামাতে ইসলামী অন্তত গত 10 বছর থেকে খুব অ্যাগ্রেসিভলি কাজ করতেছিল, এবং এটার একটা ফলাফল এখন আমরা ক্রমশ দৃশ্যমান দেখতে পাচ্ছি। এবং এটার কারণেই আমরা দেখলাম তাহের সাহেব এসে গেলেন, আমরা দেখলাম এখন ডক্টর শফিক সাহেব উনি আসছেন, এবং পশ্চিমা বিশ্ব বাংলাদেশের রাজনীতি নিয়ে এখন যে মানে যে সব তাদের এই সব তো জামাতে ইসলামের স্টেক হোল্ডার, জামাতে ইসলামের সাথে মানে ডিপ্লোম্যাটদের নিয়মিত বৈঠক হচ্ছে, এবং এইগুলারই একটা ফলাফল আমরা মনে করি জামাতে ইসলামের আমিরের ভিজিটের মধ্য দিয়ে আরো দৃশ্যমান হচ্ছে। জি, থ্যাংক ইউ সো মাচ। জিয়া ভাই, আপনার এনি কমেন্ট? অর শাহাব ভাই এনি কমেন্ট? জিয়া ভাই এনি কমেন্ট? ওকে, শাহাব ভাই এনি কমেন্ট? শাহাব যেটা বলছে এটার উপর আমাদের ভবিষ্যতে আলাপ করতে হবে, অনেক মেডিকেল ব্যাপার আছে। আমরা ওই যে আপনার যেটা বলেন ভ্যাকসিনের ব্যাপার, যেটা ভ্যাকসিন ছাড়াও অনেক জিনিস আছে, আজকের সময় হবে না। জি, ভ্যাকসিন নেওয়া দরকার। সাহেব যেটা বলছে যে ইন্স্যুরেন্স দিচ্ছে, এটা অনেকে জানে না, আগে তো বলছিল দেবে না। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা যে প্রয়োজনীয়তা আছে সেটাও মানুষের জানা দরকার। রাইট। সো ভ্যাকসিন তো আগে আমরা জানতাম যে ভ্যাকসিন দিতে, উনি বলছিলেন যে যারা ভ্যাকসিন দিতে চান, যাদের ইন্স্যুরেন্স মানে অ্যাপ্রুভ করবে না, তাদেরকে পয়সা দিতে হবে। এখন কি যাদের ইন্স্যুরেন্স নাই তারাও কি ভ্যাকসিন দিতে পারবে? তারা বিভিন্ন ক্লিনিক, যে নিউ ইয়র্ক সিটিতে অনেক ক্লিনিক আছে, ওই সমস্ত ক্লিনিকে গেলে তারা ফ্রি দিতে পারে। যেরকম একটা আছে গোথাম ক্লিনিক, কিন্তু নিউ ইয়র্ক সিটি দ্বারা পরিচালিত। ওইখানে কিন্তু অনেক ভ্যাকসিন, বিভিন্ন ধরনের ভ্যাকসিন তারা ফ্রি দেয়, এবং চিকিৎসাও ফ্রি দেয়। এবং যে সমস্ত ভ্যাকসিনগুলো বাজারে পাওয়া যায় না, যেরকম কলেরা ভ্যাকসিন আছে, পোলিও, আরও কিছু কন্টাজিয়াস ভ্যাকসিন, যেটা ইয়েলো ফিভার ভ্যাকসিন, যেগুলো সাধারণত কোনো ফার্মেসিতে পাওয়া যায় না, শুধু হসপিটালের স্পেশাল ইন্টারন্যাশনাল ডিজিজ সেন্টার ছাড়া পাওয়া যায় না। কিন্তু এই গোথাম ক্লিনিক কিন্তু এগুলো পাওয়া যায়। গোথাম ক্লিনিকগুলো সিটির বিভিন্ন জায়গায় আছে, যেমন জ্যাকসানাইটে একটা আছে, তারপরে জাংশন বুলওয়ার্ডে আগের থেকেই ছিল, জামাইকাতে আছে, আরও বিভিন্ন কাউন্টি আছে, ম্যানহাটনে, ব্রুকলিন,
ব্রঙ্কসে, সে সমস্ত জায়গায় যোগাযোগ করলে তারা কিন্তু এই সমস্ত ভ্যাকসিন, ট্রাভেল ভ্যাকসিনগুলো ফ্রি দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জিয়া ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সাহাব ভাই, আপনাকে অনেক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, and convey our congratulations to your Excellency President Trump. আমাদের তারেক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, অনেক কৃতজ্ঞতা। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।